প্রিয় দর্শক, আপনি কি মাছ চাষ করছেন? পুকুরে মাছ রয়েছে, খাবার দিচ্ছেন, নিয়মিত পরিচর্যাও করছেন, তবুও কাঙ্ক্ষিত উৎপাদন পাচ্ছেন না। তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। মাছ চাষে এমন কিছু ভুল আছে যেগুলো ছোট মনে হলেও শেষ পর্যন্ত মাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে, রোগ বাড়াতে পারে এবং আপনার পুরো খামারের লাভ নষ্ট করে দিতে পারে। আজকে জানবো মাছ চাষে কোন ভুলগুলো কখনোই করা উচিত নয় এবং যে ভুলগুলোর কারণে অনেক খামারি ভাইয়েরা নিঃস্ব হয়ে গেছেন এবং কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি, ফলে মাছ চাষ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। প্রিয় দর্শক, তো প্রিয় মাছ চাষি খামারি ভাইয়েরা, আমি যদি আপনাদের এই মাছ চাষে যে ভুলগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি আলোচনা করতে চাই। অন্যতম বিষয় হলো পুকুর প্রস্তুত না করেই মাছ ছাড়া। আপনারা অনেকেই পুকুর ঠিকমতো প্রস্তুত না করেই কিন্তু তাড়াহুড়ো করে অতি উৎসাহিত হয়ে পুকুরে মাছ ছাড়েন। আসলে আপনি যদি পুকুর প্রস্তুত করতে যদি 15 দিন সময় লেগে যায়, আপনি কিন্তু পুকুর প্রস্তুত করেই কিন্তু মাছ ছাড়া উচিত। এবং পুকুর প্রস্তুত প্রণালী সম্পর্কে আমি অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরেছি। কিভাবে আপনারা পুকুর প্রস্তুত করবেন, পুকুর সেচ দেওয়ার পর কতদিন রোদে দিতে হবে, কখন চুন প্রয়োগ করবেন, আসলে চুন প্রয়োগ করার পর কতদিন এটা রোদে রাখা উচিত, তারপরে গ্যাস ট্যাবলেট কিভাবে মারবেন, পুকুরে নতুন পানি ঢোকানোর পর আপনারা উপন্যাসক বা জীবাণুনাশক এগুলো কখন দিবেন, কম্পোস্ট দিয়ে কখন প্ল্যাঙ্কটন তৈরি করবেন, এই বিস্তারিত বিষয়গুলো কমপ্লিট করার পর কিন্তু পুকুর রেডি হওয়ার পর কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করে আপনার পুকুরে মাছ ছাড়া উচিত। প্রিয় দর্শক, আপনারা যদি পুকুর প্রস্তুত না করে তাড়াহুড়ো করে পুকুরে মাছ ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু পুকুর থেকে ভালো রেজাল্ট পাবেন না। তো প্রিয় দর্শক, দ্বিতীয় অন্যতম ভুল যেটি আমরা করে থাকি, আমি যদি আপনাদের মাঝে আলোচনা করতে চাই, সেটা হলো পুকুরের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিমাণে মাছ ছাড়া। আসলে এই অধিক ঘনত্বে মাছ চাষ যেটাকে বলা হয়, তো আপনি শুধু অধিক ঘনত্বে মাছ ছাড়লেই যে আপনি লাভবান হতে পারবেন, বেশি বেশি মাছ দিলেই যে অনেক অনেক টাকা বিক্রয় করতে পারবেন, এটা আসলে কখনোই ঠিক নয়। অধিক ঘনত্ব মাছ ছাড়া এটা হাই রিস্ক একটা চাষ আর কি। এটা করতে গেলে আপনার শতভাগ আপনার প্রস্তুতি থাকতে হবে। পুকুরে যেন রোগবালাই না আসে, পুকুরে যেন অক্সিজেনের ঘাটতি না হয়। সার্বিক প্রস্তুতি নেওয়ার পর আপনি যদি একজন দক্ষ চাষি হন, তাহলেই কিন্তু অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। তাছাড়া যদি পুকুরের ধারণ ক্ষমতার তুলনায় যদি অতিরিক্ত পরিমাণে মাছ ছাড়েন, সেটা আমি মনে করি যে আপনাদের লাভের উল্টো হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পুকুরের আকার, গভীরতা এবং পুকুরের ব্যবস্থাপনা, চাষের ধরন, এগুলো অনুযায়ী আপনাকে মাছের ঘনত্বটা ঠিক করতে হবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক, এটি হচ্ছে মাছের খাবার ব্যবস্থাপনা। আসলে মাছের এই খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আপনারা কিন্তু আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করি, অনেকেই সঠিকটা জানি না। আমরা মনে করি যে পুকুরে মাছকে খাবার ফেলে দিব, মাছ খাবে, গ্রোথ হবে, এইটা আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। আসলে এটি ঠিক নয়। মাছের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার একজন মাছ চাষি খামারি ভাই হয়ে কিন্তু একটা সঠিক জ্ঞান থাকা উচিত। আসলে আপনার শুধু কিন্তু খাবার দিলেই নয়, সেটি মানসম্মত খাবার হতে হবে, সেখানে প্রোটিন পার্সেন্ট থাকতে হবে এবং যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা আসলে কতটা উপযোগী এবং আপনার এই সার্বিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রিয় দর্শক, তো খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে অন্যতম হলো যে আপনার এই খাবারটা মানে কতটুকু করে খাওয়াবেন। অতিরিক্ত পরিমাণের খাবার শুধু পুকুরে আপনি দিলেই যে মাছ চাষে আপনি অতিরিক্ত উৎপাদন করতে পারবেন, লাভবান হতে পারবেন, এটিও কিন্তু ঠিক নয়। আপনাকে পরিমাণ মতো খাবার দিতে হবে এবং খাবার দিয়ে আপনাকে চেক করতে হবে কী পরিমাণ খাবার মাছ খাচ্ছে এবং কী পরিমাণ খাবার ওয়েস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। যে পরিমাণ খাবার অতিরিক্ত থাকবে পুকুরে, সেটা কিন্তু আপনার পুকুরে পানি নষ্ট করে ফেলবে, পুকুরে বিভিন্ন ধরনের বর্জ্য বা বিষাক্ত গ্যাস তৈরি করবে, যার পরিমাণে খাবারও নষ্ট হলো। এখানে কিন্তু ক্ষতি দুই ধরনের, খেয়াল করেন। একটা হলো যে খাবার নষ্ট হলো এবং ওই নষ্ট খাবার দিয়ে পুকুরের পরিবেশ নষ্ট হলো, যার ফলে মাছ রোগ আক্রান্ত হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে খাবার দিলে পুকুরে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, উল্টো লাভের উল্টোটা হয়ে যাবে কিন্তু। প্রিয় দর্শক, এই জন্য আপনাকে খাবার পরিমাণ মতো দিতে হবে। প্রয়োজনে খাবার 2 বেলা দিলে বেশি ভালো হয়। এবং খাবার আসলে যেমন আমি আপনাদের বলবো যে ক্যাটফিশ জাতীয় মাছ যেগুলো আছে, ট্যাংরা,
পাবদা, গুলশা, শিং এগুলো কিন্তু নিশাচর, এগুলো কিন্তু ক্যাটফিশ যাতে মাছগুলো রাতে খাবার খেতে পছন্দ করে, সেগুলো যদি আপনি দুপুরবেলা খাবার দেন সেটা কিন্তু এতটাও ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই যারা নিশাচর ক্যাটফিশ জাতীয় মাছ তাদেরকে কিন্তু অবশ্যই রাতে খাবার দিতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু খাবার দেওয়ার সময় এই অতিরিক্ত মানে খাবার দেওয়া এবং অসময়ে খাবার দেওয়া এই ভুলগুলো করে থাকি। তো যারা মাছ চাষি খামারি ভাইরা আছেন, আমি তাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিব, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা কিন্তু 7 দিন বা 10 দিন পর পর হঠাৎ একদিন পুকুরে খাবার অফ করে দিবেন, এবং এই হঠাৎ একদিন যে পুকুরে খাবার আপনি অফ করে দিবেন সেদিন কিন্তু পুকুরে যে অতিরিক্ত পরিমাণ খাবার আছে, অতিরিক্ত পরিমাণে যে বর্জ্য আছে এগুলো কিন্তু মাছ খেয়ে ফেলবে, যার পরে মানে কিন্তু পুকুরের পরিবেশটা ভালো থাকবে, আপনার মাছের গ্রোথের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পানির মানটাও ভালো থাকবে। প্রিয় দর্শক, তো আমি আরেকটা পরামর্শ দিব, বর্তমানে ওয়েদার কিন্তু অনেক খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। গত কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখেছি যে একসাথে প্রায় 15 কোটি টাকার মাছ একটা খামারি ভাইয়ের কিন্তু নষ্ট হয়ে গেছে, পাবদা মাছ। আসলে আপনাদের সঠিক জিনিসটা জানা দরকার যে এই যে অতিরিক্ত গরম, হঠাৎ করে দেখবেন যে 2-4-5 মিনিটের জন্য একটা বৃষ্টি আসবে, এবং এই বৃষ্টি ভালো হয়ে যাওয়ার পর দেখবেন যে প্রচণ্ড পরিমাণে একটা গরম দেখা দেবে। এরকম আবহাওয়া কিন্তু মাছের জন্য অত্যন্ত খারাপ, অত্যন্ত অনুপযোগী। এরকম আবহাওয়া দেখলে আপনারা মাছের খাবারটা পারতপক্ষে চেষ্টা করবেন বন্ধ রাখার জন্য সেদিন, এবং যদি খাবার চালানো সেক্ষেত্রে আপনার এয়ারেটের ব্যবস্থা থাকতে হবে। রাতে কিন্তু এরকম ওয়েদার থাকলে রাতে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা 95%-এর বেশি থাকে। সেক্ষেত্রে আপনাকে অক্সিজেনের যোগান অক্সিজেনের ট্যাবলেটের মাধ্যমে হোক, এয়ারেটর থাকাটা বেশি জরুরি, যেভাবে হোক আপনাকে কিন্তু অক্সিজেনের ঘাটতিটা পূরণ করে দিতে হবে। প্রিয় দর্শক, এবং আপনারা যারা মাছ চাষ করেন তাদের আমি বলবো অধিক ঘনত্ব চাষ করতে গেলে অবশ্যই কিন্তু এয়ারেটর থাকা জরুরি। এয়ারেটর না থাকলে অক্সিজেন উৎপাদনের ক্ষমতা যদি পুকুরে আপনি ব্যবস্থা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটা, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, এবং যারা মাছ চাষ করেন আমি বলবো যারা এই নিয়মিত খাবার দেন, ধরেন যে 2 বস্তা যদি খাবার দেন, ভালো কোয়ালিটির ফিড হলে আপনি কিন্তু 2 বস্তা 25 কেজির 2 বস্তা 50 কেজি ফিডের দাম 5,000 টাকার মতো। সেক্ষেত্রে আপনি একদিনে 5,000 টাকা খাবার যায়, আপনি কিন্তু হঠাৎ করে যদি একদিন খাবার বন্ধ রাখেন, 7 দিন অন্তর বা 10 দিন অন্তর আপনি একটা ডেট ফিক্সড করে নিলেন, ঠিক ওই দিনে যদি ওয়েদার ভালো থাকে আপনি সেখানে 10 কেজি বা 15 কেজি চিটালালি, 10 কেজি ময়দা, আপনার ভালো কোম্পানির কিছু ভিটামিন আছে বা ক্যালসিয়াম জাতীয় যে পাউডার আছে সেগুলো, এবং ভিটামিন বি কমপ্লেক্স বা সি, এগুলো দিয়ে আপনি একটু খোয়েল দিলেন 10 কেজি, ইস্ট দিলেন 200 গ্রাম, এগুলো দিয়ে কিন্তু ভালো করে আপনি ভিজিয়ে একটা কম্পোস্ট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 1,500 টাকা বা 2,000 টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু এইটা যদি একদিন প্রয়োগ করেন, আপনার পুকুরে প্ল্যাঙ্কটন তৈরি হবে, পুকুরের সব ধরনের মাছ কিন্তু খাওয়া পাবে, এবং এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো টাকা কিন্তু সেভ করতে পারবেন, সেক্ষেত্রে অল্প টাকা দিয়ে হয়ে যাবে। প্রিয় দর্শক, তো এইভাবে যদি খাবার ব্যবস্থাপনা আপনারা পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি আমি মনে করি যে আপনার পুকুরে অবশ্যই লাভবান হতে পারবেন। তো দ্বিতীয় অন্যতম যে ভুলটা আমি বলবো, প্রিয় দর্শক, আমরা যেটা মনে করি যে মাছের জন্য পানি থাকার মানে পানি শুধু একটা থাকার জায়গা তা কিন্তু নয়, পানি হচ্ছে মাছের জীবন। আপনি শুধু পানি দিলেই যে মাছ ওখানে উপযোগী হিসেবে থাকবে তা নয়। অনেক চাষি ভাইরা আছেন যে মাছের সমস্যা দেখা দেওয়ার পর পানির দিকে নজর দেন, কিন্তু আগে পানির দিকে নজর দেন না। আপনার পানি একটা পুকুর পাড়ে গিয়ে পানির কোয়ালিটি দেখলে কিন্তু বলে দেওয়া যাবে আসলে পানির আসলে কেমন পরিমাণ এবং পুকুরের পরিবেশটা কেমন, আদর্শ পুকুর কিনা। এই জন্য পানিটা সবসময় ফিট রাখতে হবে, পিএইচের মান, অ্যামোনিয়াম এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ মান আছে এগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এগুলো সঠিক রাখার জন্য আপনার নিয়মিত ট্রিটমেন্ট বা নিয়মিত মেডিসিনের ডোজ করতে হবে। প্রিয় দর্শক, তো আসলে মেঘলা আবহাওয়া থাকলে কিন্তু বা অতিরিক্ত খাবার দিলে বা মাছ কিন্তু পানির উপরে উঠে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া এটা কিন্তু জরুরি। তো প্রিয় দর্শক, আমি আরেকটি বলবো যে মাছের রোগবালাই সম্পর্কে আমরা যে ভুলটা করি, মাছের প্রতিরোধক আর প্রতিষেধক এই ব্যাপারটা কিন্তু আপনার বুঝতে হবে। আমরা যেটা রোগ আসার আগে যে মেডিসিনটা পুকুরে প্রয়োগ করি এটা বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা। মাসিক পরিচর্যা হিসেবে একটা মেডিসিন প্রয়োগ করি, যার ফলে কিন্তু রোগ পুকুরে আক্রমণ হয় না। আর আরেকটা হলো যে রোগ আক্রমণ হওয়ার পর আমরা ব্যবস্থা নেই। তো আমরা যে ভুলটা করি, রোগ আক্রমণ হওয়ার পর যে ব্যবস্থাটা নেই, সেক্ষেত্রে আপনার ওই ট্রিটমেন্ট করতে করতে কিন্তু প্রায় অনেকগুলো মাছ আসলে নষ্ট হয়ে যায়, মরে যায়, এবং দেখা যায় যে
প্রতিরোধমূলক আগে মেডিসিন দিলে যেখানে 1,000 টাকা দিয়ে হয়ে যেত, পরে কিন্তু এটা প্রায় 10,000 বা 5,000 10,000 টাকা দিয়ে কিন্তু অনেকগুলো টাকা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা যে ভুলটা করি এটা কখনোই করব না। আমরা পুকুরে রোগ আক্রান্ত হওয়ার পর সেটা দেখার পর যে ব্যবস্থা নিই, এটা হলো প্রতিষেধকমূলক ব্যবস্থা, এটা কখনোই করব না। আমরা চেষ্টা করব যে প্রতিরোধমূলক ব্যবস্থা, আসলে রোগ যেন না আসে পুকুরে সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য। তারপরেও যদি কোনো কারণে রোগ এসে যায় তখন আমরা অবশ্যই প্রতিশোধমূলক ব্যবস্থা অবশ্যই পুকুরে নেব আর কি, বা নেওয়া দরকার। প্রিয় দর্শক, তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আমি কিন্তু আমার এই যে পুরো ভিডিও জুড়ে যে মাছের বা প্রতিবেদনগুলো, যে ভিডিওগুলো আপনারা দেখলেন খণ্ড খণ্ড অংশ, এগুলো কিন্তু আমার নিজস্ব উৎপাদিত মাছ। আমি সবসময় মাছ নিয়ে আপনাদের মাঝে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, এই ভুলগুলো আপনারা করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এই ভুলগুলো করলে কিন্তু আপনি সঠিকভাবে বিনিয়োগ করার পরেও, অর্থ খরচ করার পরও, খাবার দেওয়ার পরেও কিন্তু লাভবান হতে পারবেন না। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন, এই ভুলগুলো এড়িয়ে চলেন। আমার যদি এই প্রতিবেদনটি থেকে বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এরকম পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। প্রিয় দর্শক, আমি সবার জন্য দোয়া রইল, এবং বিশেষ করে নতুন মাছ চাষি খামারি ভাইরা রয়েছে, আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি এবং সবসময় পাশে থাকব। আপনাদের যদি যে কোনো রকম পরামর্শ লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা রইল। আজকে পর্যন্তই। পরবর্তী অন্য কোনো দিন আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।